পদ্মায় ফের বাসডুবি, যাত্রীরা আগে নেমে যাওয়ায় রক্ষা, চালক হেলপারকে উদ্ধার, 2 ঘন্টায় টেনে তোলা হলো বাস, তদন্ত কমিটি গঠন। টাঙ্গাইলে 144 ধারা উপেক্ষা করে ফের 2 দল, গ্রামবাসীর সংঘর্ষ, বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, থমথমে এলাকা, অতিরিক্ত পুলিশ মোতায়েন। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 2 পাশে ময়লার ভাগাড়, 9 বছর আগে নির্মিত শোধনাগার চালু হয়নি আজও, বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধান দাবি। এবং জুলাইয়ের শেষ সপ্তাহে খুলছে মুন্সিগঞ্জের পঞ্চবটি চর সৈয়দপুর দ্বিতল সড়ক, শেষ মুহূর্তের প্রস্তুতি, নানা জটিলতায় আটকে আধুনিকায়ন প্রকল্পের 1.5 কিলোমিটার ঢালাই। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছে আমি তাসমিলা খান। ফের পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, রাজবাড়ীর দৌলদিয়ায় ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। আগে নেমে যাওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। চালক হেলপার এবং ডুবে যাওয়া বাস উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পুরনো ফেরি ও চালকদের বেপরোয়া আচরণের কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। 25 মার্চ থেকে 5 জুন, সময়ের দূরত্বে প্রায় 2.5 মাস, কিন্তু জায়গাটা একই, দুর্ঘটনাও একই ধরনের। আগেরবার 26 জনের প্রাণ ঝরলেও ফেরিতে ওঠার আগে বাস থেকে যাত্রী নামানোর নিয়ম মানার কারণে এবার বেঁচে গেল অনেক প্রাণ। ঢাকা যাচ্ছিল এসবি পরিবহনের যাত্রীবাহী বাস। শুক্রবার সকাল 9:30টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলদিয়ায় ফেরি থেকে বাসটি নদীতে পড়ে যায়। তবে ফেরিতে ওঠার আগেই সব যাত্রীকে নামিয়ে দেয়, প্রাণে বেঁচে যান সবাই। বাস ডুবে যাওয়ার পরপরই চালক ও তার সহকারীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। যাত্রী নামিয়ে দেওয়ার পরে ডাইরেক্ট গাড়িটা এই ফেরির উদ্দেশ্য চলে আসছে। আসার পরে এখান থেকে হেল্পার লাফ দিয়ে নেমে গেছে। তখন আমার মনে হয় যে ব্রেক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পরে যখন নাকি এটা চলে আসছে, একটা ঠেকাই দিচ্ছে, ঠাস করে ছিঁড়া পদ্মায় পড়ে গেছে। এখানে আর কত প্রাণহানির ঘটনা ঘটলে প্রশাসনের আরো টনক নড়বে। স্থানীয়দের অভিযোগ, পুরানো ফেরি বাস চালকদের বেপরোয়া আচরণের কারণে বারবার ঘটছে এমন দুর্ঘটনা। আমরা চাই নিরাপদ সড়ক, নিরাপদ জীবন ব্যবস্থা। আজকে যে দুর্ঘটনা হলো, এই দুর্ঘটনার মূল দায়ভার নিতে হবে BIWTA বা TC-কে। এই নৌরুটে যে ফেরিগুলো চলে এগুলো পুরাতন আমলের, এগুলোই দুর্বল, ফিটনেসবিহীন, যে কারণে বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটতেছে। দুর্ঘটনার তদন্তে 5 থেকে 7 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী 5 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বাস উদ্ধার করা হয়েছে। এখানে আপনারা দেখছেন যে কোনো যাত্রী বাসে ছিল না, বিধায় হতাহতের ঘটনা ঘটেনি। তাদের মালামালগুলো উদ্ধার করা হয়েছে, বাস উদ্ধার হয়েছে। এখন যাত্রীদের আমরা তাদের মালামালগুলো বুঝে দিলে তারা নির্বিঘ্নে যেতে পারে। আমরা আপনাদের একটাই অনুরোধ করব, আমরা সবাই যাতে সচেতন হই, ফেরিতে ওঠার সময় বাস থেকে নেমে দাঁড়াই এবং লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী না উঠে। এর আগে চলতি বছরের 25 মার্চ দৌলদিয়া ফেরিঘাটের 3 নম্বর পল্টন থেকে যাত্রীবাহী বাস, ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই ঘটনায় 26 জনের মরদেহ উদ্ধার করা হয়। তারিক রহমান, সময় সংবাদ। এই মুহূর্তে রাজবাড়ীর দৌলদিয়ায় 7 নম্বর ফেরিঘাটে আছেন সহকর্মী আশিকুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। আশিকুর, দুর্ঘটনা কবলিত বাসটি এরই মধ্যে উদ্ধার করে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ নৌ পুলিশের হেফাজতে দৌলতদিয়া বাস টার্মিনালে নিয়ে রাখা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে, ঠিক এই মুহূর্তে এখান থেকে যে ফেরিটি, অর্থাৎ যেই ফেরি থেকে বাসটি পড়ে যায় নদীতে, সেই করবি ফেরিটিও ঠিক এই মুহূর্তে এখান থেকে সরিয়ে নেওয়া হলো। আমরা এখানে দেখেছি সকাল 9:30 দুর্ঘটনা, আমরা তারপর এখানে ভিড় BIWTA ডুবো ইউনিট উদ্ধারকারী জাহাজ হামজা এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। আসলে আমরা দেখেছিলাম গত 26শে মার্চ এই দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে ঠিক একই ধরনের একটি দুর্ঘটনা ঘটেছিল। ওই সময়টিতে 26 জন যাত্রীর কিন্তু প্রাণহানি হয় এই দৌলতদিয়া ফেরিঘাটে। তখনও নিয়ম ছিল যাত্রীরা যাতে বাস থেকে নেমে তারপর হেঁটে ফেরিতে ওঠে এবং খালি বাস যাতে ফেরিতে ওঠে, কিন্তু সেই সময় যাত্রীরা তারা সেই নিয়মটি মানেননি, যে কারণে না
না মানার কারণেই ওই সময় প্রাণহানির ঘটনাটি ঘটে। সেই ২৬ জন মানুষের প্রাণের বিনিময়ে আজকের এই বাসটিতে ৩৭ জন যাত্রীর টিকিটধারী ছিলেন, শিশুসহ ৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন। সেই ২৬ জন যাত্রীর প্রাণের বিনিময়ে কিন্তু আজকে বলা চলে এই যে ৪০ জনেরও বেশি যাত্রী তারা বেঁচে ফিরলেন। অর্থাৎ সেই দুর্ঘটনার পরপরই এই কর্তৃপক্ষ একটি নির্দেশনা জারি করে, কঠোর নির্দেশনা জারি করে যে বাস থেকে কোনোভাবেই না নেমে, যাত্রীরা না নেমে বাস ফেরিতে ওঠা যাবে না। সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আজকে সমস্ত যাত্রীরা বাস থেকে তারা নেমে হেঁটে ফেরিতে উঠছিলেন এবং বাসটি আগে খালি বাসটি ফেরিতে উঠে গিয়েছিল এবং খালি বাসটি নদীতে পড়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে। অর্থাৎ ফেরির যে র্যাম্প ছিল পেছনের পাশের, সেই র্যাম্প ভেঙে বাসটি নদীতে পড়ে যায়। তো এই যে সচেতনতা, এই সচেতনতাটিও কিন্তু এই রুটে চলাচলকারীদের জন্য আরও একটি বার্তা যে এরপরেও যারা এই নৌ রুট দিয়ে চলাচল করবেন তারা যেন বাস থেকে নেমে প্রশাসন, নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ তাদের যে বার্তা আছে, তাদের যে নির্দেশনা আছে, এই নির্দেশনাটি মেনেই যেন তারা বাস থেকে নেমে হেঁটে ফেরিতে ওঠে এবং খালি বাসই যেন ফেরিতে ওঠে। তো এখন আমরা এই দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে অবস্থান করছি। এখানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান, তার আসার কথা রয়েছে। তিনি আসার পরে কি বক্তব্য দেন বা কি ধরনের সিদ্ধান্ত নেন সেই বিষয়টি আমরা পরবর্তীতে আপডেট জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আমার কাছে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট থেকে সর্বশেষ। দৌলতদিয়া রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত ছিলাম। টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে ৩টি বাড়িতে অগ্নিসংযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করেছে ২ দল গ্রামবাসী। সকাল থেকে গোপালপুরের ললিন বাজার, গোলপ্যাচা এবং ভুয়াপুর উপজেলার জগৎপুরা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। ১৪৪ ধারা উপেক্ষা করে গোপালপুর ও ভুয়াপুরের গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। এ সময় ৩টি বাড়িতে আগুন দেয় তারা। এর আগে বৃহস্পতিবার রাতে আধিপত্য নিয়ে সংঘর্ষে একজন মারা যায়। ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। দ্বিতীয় দফায় মাইকিং করে সহিংসতার ডাক দেয় গোপালপুরের মানুষ। এরপরে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এই ঘটনাটি আসলে খুব ছোট্ট একটি বিষয়কে নিয়ে শুরু হলো, এখন এটি আসলে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা এই ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এবং উদ্বেগের বিষয় হচ্ছে যেখানে ছোট ছোট অনেক কিশোর এবং তরুণরা রয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা এবং আইনানুগভাবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। বিভাগীয় সময় আরও থাকছে। মাদারীপুরে ২৫০ শয্যার হাসপাতালে চালু হচ্ছে না কোটি টাকায় নির্মিত আইসিইউ ইউনিট। মুমূর্ষু রোগীদের পাঠাতে হচ্ছে ফরিদপুর, ঢাকায়। খরচের সঙ্গে বাড়ছে ভোগান্তি। ডাম্পিং স্টেশন না থাকায় গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশ এখন ময়লার ভাগাড়। অথচ ৯ বছর আগে শ্রীপুরে শোধনাগার নির্মিত হলেও চালু করা যায়নি নানা জটিলতায়। এমন বাস্তবতায় সরকারের দফতরগুলোকে সমন্বয়ের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। মহাসড়ক থেকে শুরু করে মহল্লার অলিগলি সবখানেই আবর্জনার স্তূপ। গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার সড়ক, মহাসড়ক সবখানেই দেখা যায় ময়লা আবর্জনা। নির্ধারিত ডাম্পিং স্টেশন না থাকায় বছরের পর বছর ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশেই ফেলা হচ্ছে গৃহস্থলী ও কারখানার রাসায়নিক বর্জ্য। এতে প্রতিনিয়তই দূষিত হচ্ছে পরিবেশ। শিল্পাঞ্চল খ্যাতি পাওয়া এই শ্রীপুর উপজেলার মোট জনসংখ্যা প্রায় ৩০ লাখ। নাগরিক সেবার মান উন্নয়নে এখানে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করলেও এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মাথা ব্যথা নেই কারোরই, যার ভুক্তভোগী এখন পুরো দেশবাসী। মহাসড়কের উপর কেমিক্যালযুক্ত এসব ময়লা খালবিল হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন নদ নদীতে। দুর্গন্ধ, রাস্তাঘাট দিয়ে যাইতে পারি না, বাতাসের সাথে এই জিনিসগুলো মিশতেছে, এটার কারণে অনেক ধরনের রোগবালাই হতে পারে। অথচ প্রায় ৯ বছর আগে আবর্জনা অপসারণের জন্য ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেয় পৌরসভা। অত্যাধুনিক এই স্টেশনের নির্মাণ কাজও শেষ হয় অনেক আগেই। তবে বিপত্তি বাধে বন বিভাগের আপত্তিতে। ডাম্পিং স্টেশনে যাওয়ার রাস্তায় বনের জমি থাকায় তা পৌরসভাকে ব্যবহারের অনুমতি দেয়নি সংস্থাটি। অবশেষে সেই অনুমতি মিললেও এবার বিদ্যুৎ ব্যবহারে বাধা দেওয়া হয়েছে বলে জানানো হয়। রাস্তাটা ব্যবহারের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছি
তো আমাদের আরেকটু সমস্যা রয়েছে, সেটা হচ্ছে বিদ্যুৎ লাইনের সংযোগের একটা বিষয় আছে। তো সেই বিষয়ে আমরা পত্র প্রেরণ করেছি। জনস্বাস্থ্য প্রকৌশলের যে ওয়েস্ট প্ল্যান্টটা রয়েছে সেটা যদি আমরা চালু করতে পারি তাহলে আমরা পার্মানেন্টলি এই ময়লার একটু সমাধান করতে পারবো। স্থানীয় সংসদ সদস্য জানান, শিল্প এলাকার প্রতিটি ইউনিয়নেই ময়লা ফেলার নির্ধারিত স্থান নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রতিটা ইউনিয়নে আমাদের একটা করে ডাম্পিং স্টেশন থাকা দরকার। যদি ডাম্পিং স্টেশন থাকে তাহলে আমরা সেই জায়গায় আমরা ময়লা ফেলতে পারবো। আমরা নানানভাবে জায়গা বের করার চেষ্টা করছি যে কোথায় আসলে ডাম্পিং স্টেশন করা যায়। আবর্জনা থেকে মুক্তি না মিললেও বর্জ্য অপসারণের জন্য নিয়মিত কর আদায় করছে শ্রীপুর পৌর কর্তৃপক্ষ। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন পরিবেশবিদ ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। দেখুন, সুনির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনার জন্য গাজীপুরের এই শ্রীপুর উপজেলার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই নানা ধরনের দাবি করে আসছিলেন। এই বিষয়টি নিয়ে স্থায়ী সমাধানের প্রত্যাশাও করছেন তারা। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের সাথে রয়েছেন পরিবেশ নিয়ে যিনি কাজ করেন, ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। গাজীপুরের এই শ্রীপুরের মহাসড়কের আমরা দুপাশে দেখছি এই যে ময়লা আবর্জনা, এই আবর্জনার স্তূপ প্রতিনিয়তই কিন্তু সাধারণ মানুষের নানা কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। আসলে আপনারা আদতে আসলে কেমন আছেন এই ময়লার মধ্যে? ধন্যবাদ আপনাকে। আসলে এটা তো খুব মারাত্মক আকার ধারণ করেছে ইদানিং। আপনি খেয়াল করবেন হয়তোবা যে বিশেষ করে ভালুকার মাস্টারবাড়ি থেকে শুরু করে আমাদের গাজীপুর পর্যন্ত শ্রীপুর ক্রস করে যে মেইন হাইওয়ে এত চমৎকারভাবে গার্ডেনিং করা হয়েছে, বাট আমরা কিন্তু গার্ডেনিং এর সুফল পাচ্ছি না। দুপাশে ময়লার স্তূপ, প্রচুর দুর্গন্ধ হয়। আপনারা জানেন এগুলো খুব বাজে কেমিক্যাল হয়, আস্তে আস্তে এগুলো পচনশীল, যেমন প্লাস্টিক, এগুলো তো পচে না, বাট এগুলো দিনের পর দিন আমাদের রোডগুলো ব্লক করে ফেলতেছে, আমাদের যে ড্রেনেজ সিস্টেমগুলো ব্লক করে ফেলতেছে। কিন্তু এটার আসলে ইফেক্টিভ কোনো মেজারমেন্ট পর্যন্ত আমরা দেখি নাই। আর বিশেষ করে যদি বলেন আমাদের শ্রীপুরটা, আমাদের তো শিল্পায়ন বেশি হয়েছে এখানে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যেটা হয়েছে, আমাদের প্রচুর বাইরের বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আমাদের এখানে এসেছে। কিন্তু কি হয়, আমরা প্রতিনিয়ত ময়লা ফেলতেছি, ময়লাটা আবার নিয়ে যাচ্ছে, কিন্তু কোথায় ফেলতেছে, কিভাবে ম্যানেজমেন্ট করতেছে, এটা কিন্তু আমরা কোনো সফল পাই নাই। নাম্বার ওয়ান। নাম্বার টু, কিছু দেখেছি আমরা কিছু ডাম্পিং স্টেশন তৈরি করা হচ্ছে বা কিছু প্রতিকূলতার ভিতরে আছে। আসলে আমি যেটা মনে করি, ডাম্পিং স্টেশনটা এটা সমাধান না। আসলে ডাম্পিং স্টেশন এভাবে যদি আপনি করতে থাকেন প্রত্যেক বছর, আমাদের এই ইউনিয়নে যদি বলেন, আমাদের শ্রীপুর যে কটা ইউনিয়ন আছে, প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেক বছর একটা ডাম্পিং স্টেশন করতে হবে। আমরা দেখেছি প্রায় জনপ্রতি প্রত্যেক দিন প্রায় 520 থেকে 600 গ্রাম জনপ্রতি আমাদের বর্জ্য হচ্ছে, বাট এটা কিন্তু কোনো ব্যবস্থাপনা নাই। এটা আমরা প্লাস্টিকগুলো কোনো কাজে লাগাতে পারছি না। প্লাস্টিক যেগুলো অর্গানিক জিনিসগুলো আছে এগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আমি মনে করি যদি এটা পার্মানেন্ট একটা সলিউশন দিকে সরকার যায়, বিগত অনেক সরকার ছিলেন, অনেকে ছিলেন, কিন্তু এটা আসলে আমাদের উপজেলার প্রশাসন থেকে শুরু করে কেউ এটা কার্যকরী কোনো পদক্ষেপ নেয় নাই। এটা যদি আমি মনে করি যদি এটা রিসাইকেল প্ল্যান্ট আকারে করা যায়, এখানে প্লাস্টিক পণ্য যেগুলো উৎপন্ন হচ্ছে, যেমন আমরা চাইনাতে বিভিন্ন প্রজেক্টগুলো দেখেছি, ওরা এটাকে রিসাইকেল করে কিছু টাইলস ব্যবহার করছে, কিছু প্লাস্টিকের চেয়ার, প্লাস্টিকের ফার্নিচার করছে। অর্গানিক যেগুলো আছে এগুলো যদি আমরা আবার সার বা বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজে লাগাতে পারি, আমার মনে হয় টোটালটা একটা যদি কম্প্যাক্ট একটা আইডিয়ার ভিতরে, প্ল্যানিং এর ভিতরে আনা যায়, তাহলে একটা দীর্ঘমেয়াদী একটা সুফল আমরা ভোগ করব। তাহলে আমার মনে হয়, আমার বিশ্বাস যে যেটা আমাদের এখন লায়াবিলিটিস হয়ে আছে, আমাদের বোঝা, ওইটাই হয়তো আমাদের অ্যাসেট হিসেবে আমাদের একসময় আমাদের রিটার্ন দেওয়া শুরু করবে। দেখুন, আমরা জানি আসলে এই মুহূর্তে মহাসড়কের পাশে বর্জ্য ফেলার কারণে পরিবেশেরও কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন প্রাণীও কিন্তু এই বর্জ্য থেকে আহরণ করে থাকে। এই সমস্যার আসলে স্থায়ী সমাধানে নিশ্চয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আপাতত আসলে কি করা যেতে পারে? আমার মনে হচ্ছে যদি আপাতত অন্তত হাইওয়েতে যে বর্জ্যগুলো ফেলা হয়েছে, যেগুলো স্তূপ আকারে আছে, এগুলো যদি অন্তত সাময়িকভাবে হলেও যত দ্রুত সম্ভব যদি আমরা এগুলো সরাই কোনো একটা নির্দিষ্ট জায়গায়, আমরা যে ডাম্পিং স্টেশন যেগুলো আছে, যেগুলো আমাদের আইনি জটিলতা আটকে আছে, এগুলো দিকে না তাকায়া যেসব জায়গাগুলোতে ফেলার সুযোগ আছে, আমার মনে হয় অতি সত্ত্বর যদি সরাই ফেলে, তাহলে অন্তত পশু পাখির সাথে সাথে অন্তত মানুষ একটু শান্তির একটা নিঃশ্বাস নিতে পারবে। আর আমরা তো ছোট থেকে এলাকায় বড় হয়েছি, আমরা একসময় কিন্তু প্রচুর বানর দেখতাম এলাকায়, এখন কিন্তু কোনো বানরগুলা নাই। প্রচুর পশু পাখি ছিল, ওগুলাও নাই, আস্তে আস্তে কিন্তু সব বিলীন হয়ে যাচ্ছে। আছে কি শুধু দুর্গন্ধ আর ময়লা, বিশেষ করে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কোনো মানুষ, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি তো আমাদের থেকে বেশি, মানুষজন গার্মেন্টস থেকে বের হয়ে বাসায় যাবে, ওই পরিবেশটুকুও নাই।
আমরা অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টও দেখেছি, এই ময়লার স্তূপে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা দেখেছি। সুতরাং খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে যদি অন্তত মহাসড়কটা ক্লিয়ার করা যায়, আমার মনে হয় শান্তির একটা নিঃশ্বাস এই এলাকার মানুষ নিতে পারবে। এই যে আসলে বর্জ্যগুলো ফেলা হচ্ছে, আমরা দেখছি যে সে বনের ভিতর আসলে ডাম্পিং স্টেশন করা হয়েছে এবং বন বিভাগের আপত্তি সত্ত্বেও, আপত্তি থাকার পর আসলে সেগুলো আসলে কাজে লাগছে না। এই যে সরকারের দুই দপ্তর আসলে তারা একে অপরকে কাজ করলেও এক দপ্তর আরেক দপ্তরের কাজে বাধা দিচ্ছে, আপনারা আসলে এই বিষয়টি নিয়ে কি বলবেন? আমার বিশ্বাস যারা দেশ পরিচালনা করছেন ওনাদের যদি আন্তরিকতার সাথে একটা সমন্বয়ে চলে আসে, আমার বিশ্বাস এগুলো কোনো সমস্যা থাকবে না। আমার মনে হয় মানে মন্ত্রণালয়গুলা বা সেক্টরগুলোর ভিতরে সংযোগটা অনেক কম, এই জন্য একটা ভালো কাজ করতে গেলেও বাধা আসে, এক একজন এক একভাবে বাধা দেয়। আমরা দেখেছি আমাদের এখানে যে ডাম্পিং স্টেশনের কাজ চলতেছিল, অনেক মানে সরকারের অনেক প্রতিষ্ঠার পরে রাস্তাটা হয়েছে, কিন্তু শুধু বিদ্যুৎ সংযোগের জন্য আমাদের এখানের ওরা প্রয়েস প্ল্যানটা করতে পারতেছে না। সুতরাং দেখেন একটা ছোট্ট একটা জিনিসের জন্য মানে সময়হীনতার জন্য এত বড় একটা প্রজেক্ট আজকে এই হুমকির মুখে। আর ওই প্রজেক্টের সাথে সাথে আমাদের লাখ লাখ মানুষের জীবনের উপরে এটা ইফেক্ট ফেলেছে। আপনি যদি আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো যদি আপনি গিয়ে থাকেন, আপনি দেখবেন ম্যাক্সিমাম শ্বাসকষ্টের রোগী বেশি এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন ওদের প্রায় মৃত্যুর মুখে ঢলে পড়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের এই বর্জ্যের অপব্যবস্থাপনা। তো আমার বিশ্বাস সরকার সাথে বিশেষ করে আমাদের গাজীপুর 3 আসনের আমাদের মাননীয় সংসদ সদস্য, ওনাদের সাথে আমাদের বেশ কয়েকবার কথা হয়েছে, উনি খুবই আন্তরিক, অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাই। আমার বিশ্বাস করি আমরা ওনার উদ্যোগে বা ওনার সহযোগিতায় আমরা আরো এটার খুব তাড়াতাড়ি আমরা এটা সুফল ভোগ করব এবং অন্তত মহাসড়কটা খুব তাড়াতাড়ি যেন আমাদের চলাচলের উপযোগী হয়। সেজন্য আপনার মাধ্যমে আমি আমাদের যারা প্রশাসন আছেন, আমাদের এমপি মহোদয় আছেন, আমাদের মন্ত্রী মহোদয়রা আছেন, আমি সকলের কাছে রিকোয়েস্ট করব অতি তাড়াতাড়ি আমাদের বসবাসযোগ্য একটা শ্রীপুর যেন ওনারা উপহার দেন। আমাদের নাগরিক সমাজ, আমাদের মানুষের বোধ থেকেই ওনাদের কাছে আকুল আবেদন। দেখুন, সবশেষে একটু ছোট্ট করে জানতে চাই যে আমরা জানি বর্জ্যের মধ্যে অত্যাধুনিক ক্ষতিকর একটি পদার্থ হচ্ছে কলকারখানার যে রাসায়নিক বর্জ্যগুলো, এগুলো আসলে সঠিক প্রক্রিয়াজাতকরণের জন্য আসলে কি ধরনের পরামর্শ দিবেন আপনি? আমার পরামর্শ হচ্ছে প্রত্যেকটা ফ্যাক্টরি বা কলকারখানা তারা যদি তাদের বর্জ্যের ব্যবস্থাপনার জন্য কিছু প্ল্যান্ট ওরা নিজেরা বসায়, যে ওনাদের বর্জ্যগুলো অন্তত বাইরে না যাক। আমরা যেগুলো খালবিল যেগুলো দেখি এগুলো বেশিগুলো কিন্তু কলকারখানার বর্জ্য যেগুলো আমরা দেখি, আপনি খেয়াল করে দেখবেন পানিগুলো কালো হয়ে গেছে। পানি কালো হয়ে গেছে মানে ওখানে কোনো ভালো মাছ নাই। মাছ যারা মৎস্যজীবী মানুষ আমাদের এলাকায়, ওরা কিন্তু অলরেডি অন্য পেশায় চলে গেছে, ওরা এটাতে নাই। আর এমন কোনো নদী নাই যেখানে গিয়ে আপনি 1 মিনিটের জন্য হলেও একটা নিঃশ্বাস ফেলতে পারবেন। প্রত্যেকটা নদী দূষিত, প্রত্যেকটা খাল দূষিত। আমার মনে হয় প্রত্যেকটা কলকারখানা প্লাস আমরা যারা প্রাইভেট গভর্নমেন্ট ওনারশিপে যদি কিছু রিসাইকেল প্ল্যান্ট আমরা খুব তাড়াতাড়ি বসাইতে পারি, আমার কথা হচ্ছে খুব বড় পরিসরে না হোক, ছোট পরিসরে শুরু হোক। আর যারা এখানে উদ্যোক্তা আসতেছেন, আমার মনে হয় গভর্নমেন্ট যদি সুযোগ দেয়, আমার মনে হয় এটা খুব স্মার্ট একটা ম্যানেজমেন্ট আসা সম্ভব। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই সকলের প্রচেষ্টায় সুন্দর বর্জ্য ব্যবস্থাপনা আসবে এবং শ্রীপুর হবে পরিকল্পিত উন্নয়নের নগরী। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। গাজীপুর থেকে সরাসরি যুক্ত ছিলাম। দেখছেন বিভাগীয় সময়। আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে খুলে দেওয়া হচ্ছে পঞ্চবটি চরসৈয়দপুর দ্বিতল সড়ক। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় মুক্তারপুর পঞ্চবটি সড়ক আধুনিকায়ন প্রকল্পের 1.5 কিলোমিটারের ঢালাই এখনও বাকি। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ সড়ক যোগাযোগ সহজ করতে 2022 সালে শুরু হয় মুক্তারপুর পঞ্চবটি সড়কের আধুনিকায়ন। এই প্রকল্পের একটি অংশ পঞ্চবটি চরসৈয়দপুর দ্বিতল সড়ক। চলতি জুলাইয়ের শেষ সপ্তাহে খুলে দেওয়া হচ্ছে 6.28 কিলোমিটার দীর্ঘ এই দ্বিতল সড়ক। 36 ফুট চড়া 2 লেনের দ্বিতল সড়কের 90 মিটার পরপর এক্সপানশন জয়েন্ট এবং পিচ ঢালাই টপ লেয়ার স্থাপনের প্রস্তুতি চলছে। এরপরই হবে রোড মার্কিং। দ্বিতল সড়কে গুনতে হবে টোল। তবে 54 ফুট চড়া 4 লেন বিশিষ্ট নিচতলা থাকবে আগের মতোই টোল ফ্রি। টোটাল এলিভেটেড রোডের লেন্থ হতেছে 8.68 কিলোমিটার। এটা টোটালটাই কমপ্লিট হয়ে গেছে। জুলাই শেষ নাগাদ এলিভেটেড রোডটা, দ্যাট মিনস দ্বিতল সড়কটা আমরা জনগণের জন্য মুক্ত করে দেব। তবে জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত 8 কিলোমিটার সড়কের প্রায় 1.5 কিলোমিটারের ঢালাই এখনো বাকি। প্রকল্পের দীর্ঘ শত্রুতায় ভোগান্তিতে স্থানীয়রা। রাস্তাটা চালু হয়ে গেলে ভোগান্তি অনেক কমে যাবে। এটা শেষ হলে আমাদের সবার জন্য ভালো, এলাকাবাসীর জন্য ভালো। উপরে ওঠা নামার
এটা কাজ চলমান বর্তমানে। আগামী ডিসেম্বরে পুরো প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। টোটাল প্রোগ্রেস আমাদের এখন পর্যন্ত প্রায় 93%। হোপফুলি টোটাল প্রজেক্ট আমরা হ্যান্ড ওভার ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যে করে ফেলব। 2242 কোটি 77 লাখ টাকার মুক্তারপুর পঞ্চবটি সড়ক আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়ন করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের সার্বিক অগ্রগতি 94%। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বিভাগীয় সময় আরও থাকছে। নারায়ণগঞ্জের চনপাড়া ডেমরা সেতুতে ফাটল, ঝুঁকি নিয়ে চলাচল। ফরিদপুরে ভঙ্গুর সেতু নিয়ে ভোগান্তিতে 20 গ্রামের মানুষ। মাঝখানে গর্ত থাকায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। 10 শয্যার আইসিইউ ইউনিট অলস পড়ে থাকায় নষ্ট হচ্ছে আধুনিক সব যন্ত্রপাতি। আইসিইউর সেবা না পাওয়ায় মুমূর্ষু রোগীদের পাঠানো হয় ফরিদপুর কিংবা ঢাকা মেডিকেলে। এতে খরচের সঙ্গে বাড়ছে ভোগান্তি। স্বাস্থ্য বিভাগ বলছে জনবল সংকটে চালু করা যাচ্ছে না আইসিইউর সেবা। শাহাদাত আকনের ক্যামেরায় সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। আমার বাচ্চারে ঢাকা রেফার করছে, কিন্তু টাকা পয়সার লেগে আমরা যাইতে পারতেছি না। মাদারীপুর সদর উপজেলার তালতলা এলাকার বাসিন্দা শাহিদা বেগম 6 মাসের সন্তান ফাহিমকে ভর্তি করেন 250 শয্যা জেলা হাসপাতালে। হামে আক্রান্ত ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন চিকিৎসক। স্বামী ফরিদ চকিদার রাজমিস্ত্রির কাজ করেন। অর্থাভাবে মেডিকেল কলেজ হাসপাতালে যেতে পারছেন না ফাহিমের বাবা মা। একই অবস্থা এখানে সেবা নিতে আসা অধিকাংশ মুমূর্ষু রোগীর। অথচ জেলার 13.5 লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য 30 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 250 শয্যার হাসপাতাল। কেনা হয় 3 কোটি টাকার আইসিইউ সহ বিভিন্ন যন্ত্রপাতি। রোগীদের সেবা দেওয়ার লক্ষ্যে 2023 সালের নভেম্বরে উদ্বোধন করা হয়েছে ইউনিটটি। অথচ আজও মিলছে না সেবা। ডাক্তার বলছে ঢাকা লয়া যাইতে, আমরা তো গরিব, আমরা যাইতে পারি না। এখানে যদি আইসিইউ থাকতো তাহলে আমরা এখানে আইসিইউ সেবাটা পাইতাম। এখানে কোনো আইসিইউ নাই, আছে কিন্তু সেবা পাচ্ছি না আমরা। লাইফ সাপোর্ট দিয়ে রোগীকে বাঁচিয়ে রাখার এসব যন্ত্রপাতি থাকলেও 24 ঘন্টায় বন্ধ থাকে হাসপাতালের 7ম তলার এই রুমটি। এতে ক্ষুব্ধ নাগরিক সমাজ। আইসিইউটা চালু না হওয়ার ফলে একদিকে যেমন টাকার অপচয় হচ্ছে, অপরদিকে মুমূর্ষু রোগীদের জীবনহানি হচ্ছে। অবশ্য শিগগিরই আইসিইউর সেবা চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানায় সিভিল সার্জন। আইসিইউতে এবং 250 শয্যা হাসপাতাল দুইটাতেই সরকারিভাবে পদায়িত জনবল নেই। খুব দ্রুতই হয়তো আমরা আশার আলো দেখতে পাবো এবং মাদারীপুরবাসীকে কাঙ্ক্ষিত সেবা 250 শয্যা হাসপাতালের মাধ্যমে এবং আইসিইউর মাধ্যমে দিয়ে তাদের চাহিদা পূরণে আমরা অনেকটাই সক্ষম হতে পারবো। মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানের 266টি পদের মধ্যে 102টি পদ খালি রয়েছে দীর্ঘদিন ধরে। শিশু কিংবা বৃদ্ধ, মুমূর্ষু যে কোনো রোগীর জন্য আইসিইউ সেবা খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতালে প্রতিনিয়তই বাড়ছে রোগী, তবে কেন এই আইসিইউ সেবা চালু হচ্ছে না সেটি এখন বড় প্রশ্ন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বিভাগীয় সময় আরেকবার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীর উপর দাঁড়িয়ে থাকা চনপাড়া ডেমরা সেতুটি এখন আর শুধু একটি পুরনো অবকাঠামো নয়, এটি পরিণত হয়েছে এক ভয়াবহ ঝুঁকির প্রতীকে। ফাটল, রড বের হয়ে যাওয়া ও কাঁপতে থাকা কাঠামোর কারণে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত মানুষ। তবে ঝুঁকিপূর্ণ ঘোষণা থাকলেও এখনও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের। রাশিদুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। প্রায় 3 দশক আগে নির্মিত এই সেতুটি একসময় আঞ্চলিক যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল, কিন্তু এখন পিলার ফেটে যাওয়া, পলেস্তরা খসে পড়া এবং কাঠামো দুর্বল হয়ে পড়ায় এটি হয়ে উঠেছে চরম ঝুঁকিপূর্ণ। প্রতিদিন শত শত নারী, পুরুষ ও শিশু শিক্ষার্থী এই সেতু দিয়ে চলাচল করছে। এলজিডি সেতুটিকে বহু আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও এখনো দৃশ্যমান কোনো স্থায়ী সমাধান হয়নি। স্থানীয়দের ভাষায় এটি এখন এক ধরনের মৃত্যুফাত। ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও কার্যত কোনো বাধাই নেই। বালুবাহী ট্রাক ও অন্যান্য ভারী যানবাহন চলাচলের সময় সেতু কেঁপে ওঠে, ফলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার শঙ্কা করছেন স্থানীয়রা। ব্রিজ যাওয়ার সময় যখন জ্যাম থাকে, ব্রিজের নিচ দিয়ে কাঁপে, তো আমরা অনেকে ভয় পাই। এটা মানুষের ভোগান্তি শেষ নাই, একসাথে 2টা গাড়ি ক্রস করতে পারে না, একবারে ঝুঁকিপূর্ণ। কতবারই করছে বান্টন দিচ্ছে কি করানোর লিগে, তারপরে গাড়িও যেসব বড় বড় ওই গাড়ি রাতের অন্ধকারে, যখন রাতের 10টার পরে লোক কম থাকে, তো মনে করেন বাহারে সুন্দর ভেঙ্গে ভেঙ্গে ঠেলা জায়গা পিক আপ গুলো, এগুলো বড়গুলো গাড়িগুলো নতুন করে কাজ করা দরকার, কারণ যে কোনো সময়টা হয়ে যেতে পারে। দ্রুত এই ব্রিজটা যদি হয় তাহলে এই রূপগঞ্জ আর ঢাকা
যোগাযোগটা আর কি থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, নতুন সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং দ্রুত কাজ করার চেষ্টা চলছে। এলজিডি প্রতিমন্ত্রী মহোদয়কে রিকোয়েস্ট করেছেন যে ব্রিজটি যাতে পুনর্নির্মাণ করা হয়। আমরা জেলার মিটিং এ উপস্থাপন করেছি। আমরা আশা করছি খুব দ্রুততার সাথে, আমরা এটা আশা করছি যে নেক্সট বাজেটে এই ব্রিজটি অনুমোদন দেয়া হবে। 1991 সালে প্রায় 100 কোটি 10 লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটির দৈর্ঘ্য 110 ফুট এবং প্রস্থ 12 ফুট। সময় সংবাদ, রূপগঞ্জ। ফরিদপুরের সালথায় একটি সেতুর ভঙ্গুর দশায় ভোগান্তিতে অন্তত 20 গ্রামের মানুষ। প্রতিদিন সেতু পেরিয়ে গন্তব্য যেতে বেগ পেতে হয় তাদের। এমনকি মাঝখানে ভাঙা গর্ত থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই অবস্থায় দ্রুত স্থায়ী সমাধান চান এলাকাবাসী। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নতুন সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন ও প্রকৌশল বিভাগ। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জীর্ণ সেতু, ভেঙে পড়েছে দুই পাশের রেলিং, মরিচা ধরেছে রডগুলোয়, এমনকি মাঝে দেবে গিয়ে সৃষ্টি হয়েছে গর্তের। এমন দশা ফরিদপুরের সালথার কাকদি গ্রামের খালের ওপর নির্মিত সেতুর। 1991 সালে 22 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করা হয়। এরপর অযত্ন আর অবহেলায় পড়ে আছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে খসে পড়েছে পিলারের পলেস্তারা। যে কোনো সময় ভেঙে পড়ার শঙ্কাও রয়েছে। এরপরও ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে পার হতে হয় ব্যবহারকারীদের। যাতায়াত পারাবার খুবই অসুবিধা আমাদের। ইউনিয়নের লোক কোনো মালামাল আনতে পারে না, যদিও আনে 3 মাইল ঘুরে আনতে হয়। 2000 টাকা গাড়ি ভাড়া, ওখানে আমরা 10,000 টাকা আমাদের গাড়ি ভাড়া যায়। সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে দ্রুত যাতে আমাদের এই ব্রিজটা যাতে হয়। তবে নতুন করে সেতু নির্মাণের প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়েছে সংশ্লিষ্টরা। এখানে একটা নতুন ব্রিজের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রকল্পটা পাশ হলেই আমরা দ্রুতই এখানে নতুন একটা ব্রিজ নির্মাণ করতে পারবো। উক্ত ব্রিজের কাজের যে প্রক্রিয়া সেটা এখন প্ল্যানিং কমিশনে পেন্ডিং আছে এবং খুব দ্রুতই আমরা আশা করছি সব প্রক্রিয়া শেষ করে আমরা ব্রিজের নির্মাণ কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। সালথার 3টি ইউনিয়নের প্রায় 20টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই সেতু। সময় সংবাদ, ফরিদপুর। বিভাগীয় সময়ে আরেকবার কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলা নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক সপ্তাহ আগে উপজেলার জগন্নাথপুর ও পঞ্চবটি গ্রামের মধ্যে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর এলাকার কয়েকজন ছেলেকে মারধর করে পঞ্চবটি এলাকার কয়েকজন। রাত 8টার দিকে দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। ভাঙচুর ও লুটপাট করা হয় বেশ কিছু দোকানপাট। টাঙ্গাইলের কালীহাতিতে একানি খালে দীর্ঘদিন ধরে খামারের বর্জ্য ফেলার অভিযোগ উঠেছে। ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে প্রতিবেদন। এভাবেই উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে খামারের বর্জ্য। দুর্গন্ধ আর দূষণের কবলে টাঙ্গাইলের কালীহাতির একানি খাল। ভোগান্তিতে স্থানীয়রা। একসময় কৃষি ও গৃহস্থালী কাজে ব্যবহার হতো এই খালের পানি। এলাকাবাসী জানান, খালের পাশে প্রায় 10 বছর আগে গড়ে ওঠে 2টি মুরগি ও একটি গরুর খামার। এরপর থেকে একে একে খাল পাড়ে গড়ে ওঠে আরও কয়েকটি খামার। অভিযোগ রয়েছে, খামারের বর্জ্য ফেলা হয় খালের একাধিক স্থানে। দূষণের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কাছে অভিযোগ করেও সমাধান মেলেনি বলে জানান স্থানীয়রা। মল যেগুলো আছে এগুলোর গন্ধে চলাফেরা করা যায় না। তাদের কইলে তো তারা করে না, কোনো নেয় না, উদ্যোগ নেয় না, কোনো কিছু তোয়াক্কার করে না। তোয়াক্কার না করে ওনাদের এই খালের মধ্যে শুকনা খালের মধ্যে মল ফেলা। অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি খামার মালিকরা। খাল দূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত কোনো ধরনের প্রতিষ্ঠান বা কোনো পোল্ট্রি ফার্ম চালানোর কোনো সুযোগ নেই। সে বিষয়ে আমি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলবো এবং তাকে নির্দেশনা প্রদান করা হবে যাতে অতি দ্রুতই এই বিষয়ে আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বংশা নদীর শাখা একানি খাল প্রায় 5 কিলোমিটার দীর্ঘ। সময় সংবাদ, টাঙ্গাইল। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মায় ফের বাসডুবি, যাত্রীরা আগে নেমে যাওয়ায় রক্ষা। চালক হেলপারকে উদ্ধার, 2 ঘন্টায় টেনে তোলা হলো বাস। তদন্ত কমিটি গঠন।
টাঙ্গাইলে 144 ধারা অপেক্ষা করে ফের দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, থমথমে এলাকা, অতিরিক্ত পুলিশ মোতায়েন। এবং গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে ময়লার ভাগাড়, 9 বছর আগে নির্মিত শোধনাগার চালু হয়নি আজও, বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধান দাবি। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।